দর্শক সবাইকে স্বাগত এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক এই সময় অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মুস্তফা খন্দকার। দর্শক, অস্থির এক সময় আমরা পার করছি। প্রতিদিনই নিত্য নতুন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে আমাদের। সেই সাথে রাজপথে দাবি দেওয়ার মিছিল যেন থামছেই না। গণতন্ত্রহীনতার এই দেশে জনগণের ভোটের অধিকার কবে ফিরবে তারও কোনো মিলছে না নিশ্চয়তা। অন্যদিকে রাখাইনে রোহিঙ্গাদের জন্য মানবিক করিডোর নিয়ে চলছে নানা রকম আলোচনা ও বিতর্ক। আরাকান আর্মির সাথে সরকার যোগাযোগের কথা বললেও আমরা রাখাইন আর্মিদের পক্ষ থেকে আরাকান আর্মিদের পক্ষ থেকে তেমন কোনো পজিটিভ সাড়া পাচ্ছি না। এবং একই সাথে প্রতিদিনই নতুন নতুন করে রোহিঙ্গাদের দল বাংলাদেশে ঢুকছে। সব মিলে আমাদের দেশ কেমন আছে এসব নিয়েই আমরা আলোচনা করব আজকের আমাদের এই সময়ে। আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন, আমি পরিচয় করে দিই, মাহমুদা হাবিবা, সদস্য বিএনপি মিডিয়া সেল, এবং ভার্চুয়ালি যুক্ত আছেন কানাডার ম্যানিটোবার ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর কাউসার আহমেদ। মিস্টার কাউসার আহমেদ কানাডা ভিত্তিক টিক নামের একটি থিঙ্ক ট্যাঙ্কেরও নির্বাহী পরিচালক। সংস্থাটি রোহিঙ্গা নিয়ে কাজ করে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। আমি কাউসার ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই, যে সেটা হচ্ছে যে আপনি জানেন যে আমাদের যে নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ প্রধান উপদেষ্টা, উনি কিছুদিন আগে বলেছেন যে আমাদের সাথে আরাকান আর্মিদের এক ধরনের যোগাযোগ হচ্ছে এবং আমরা সবার সাথেই কথা বলবো। পাশাপাশি কিছুদিন আগে জাতিসংঘ থেকে আমাদের রাখাইনের একটা মানবিক করিডোর দেওয়ার জন্য কথাবার্তা হয়েছিল এবং উনি বলেছিল যে নীতিগতভাবে আমরা একমত হয়েছি। কিন্তু এটা নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছে যে এরকম একটা সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে কি না। তো সব মিলিয়ে এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? কাউসার আহমেদ। অসংখ্য ধন্যবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্য। এবং মুস্তফা ভাই, আপনি খুবই প্রাসঙ্গিক একটা বিষয় আজকে অবতারণা করলেন। আমরা কনফ্লিক্ট অ্যান্ড রেজিলিয়েন্স রিসার্চ ইনস্টিটিউট কানাডার পক্ষ থেকে আমরা খুবই অঙ্গাঙ্গিভাবে এই গবেষণা নিয়ে জড়িত। এবং আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে কানাডার ফেডারেল গভর্নমেন্টের একটা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির আন্ডারে একটা প্রজেক্ট আমরা রান করছি। এটার নাম হচ্ছে পিস ইন মিয়ানমার। এটার আলোকে আমরা বর্তমানে যে কাজটুকু করছি, আমরা বিভিন্ন রকম ওয়েবিনার, সেমিনার এবং নলেজ শেয়ারিং প্ল্যাটফর্ম আমরা ব্যবহার করছি। এবং এখানে মুস্তফা ভাই যেটা বললেন, এই বিষয়টুকু খুবই বড় করে এসছে। এবং আমরা যেটি করছি এখন, আমরা একটা সিরিজ অফ ওয়েবিনার চালাচ্ছি এবং এতে আমরা বিভিন্ন এক্সপার্টস, মিলিটারি, পলিটিক্যাল এবং সোশ্যাল, ওনাদেরকে আমরা আহ্বান করছি এই বিষয়টুকু নিয়ে তাদের মতামত দেওয়ার জন্য। মুস্তফা ভাইয়ের কথার প্রেক্ষিতে আমি যেটি বলতে পারি যে এটি আসলে একটি বড় রকমের, আমি বলবো একটা এনডিএভার। এবং এখানে বাংলাদেশ সরকার যা করবেন আমি আশা করি খুব ভেবেচিন্তে করবেন, কারণ এটি খুব শর্ট টার্মের কোনো বিষয় নয় এবং এটি একটি, আমার মনে হয় এটা একটি সুদূর প্রসারী একটা ইম্প্যাক্ট আছে। বাই দিস টাইম আমরা এবং দর্শকরাও সবাই অবগত আছেন যে ইউএন সেক্রেটারি জেনারেলের ভিজিটে এই বিষয়টুকু প্রথম অবতারণা হয় এবং তারপর বিভিন্ন রকম কথা হয়েছে, পলিসি লেভেলেও আমরা শুনেছি। মুস্তফা ভাই যেটা বললেন, গভর্নমেন্টের পক্ষ থেকেও কিছু আলোকপাত করা হয়েছে। কিন্তু আমি মনে করি যে এটিতে একটি সর্বদলীয় এবং ঐক্যের ভিত্তিতে সবাইকে নিয়েই আলোচনা করা উচিত। যেমন আপনারা সবাই অবগত আছেন, রোহিঙ্গাদের প্রথম অনুপ্রবেশ 2017-তে যেভাবে হয়েছে এটি কিন্তু অন্যভাবে হতে পারত। এবং পয়েন্ট ফিঙ্গার না করে একটু বলি বাইরে থেকে, যেহেতু আমি বাইরে থাকি, সেটি হচ্ছে যে একটা প্ল্যান দরকার, একটা স্ট্র্যাটেজি দরকার, যার আলোকে এই ধরনের করিডোর কি হবে, এটা নেচার কি হবে, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় আছে। আমার মনে হয় এটি সবাই মিলে বসে করা উচিত। এবং অফকোর্স এখন লিডারশিপে ইন্টারিম গভর্নমেন্ট আছেন, ওনাদের এক্সপার্টরা আছেন, ওনাদের কথা বলবেন। তবে বাকি সবাইরই কথা শোনা উচিত, কারণ এটি একটি সুদূর প্রসারী একটি প্রজেক্ট। এবং আমরা প্রথম একটা ওয়েবিনার রান করেছি গত শনিবারে, এবং আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে শুনতে পারেন। আমরা দুইজন এক্সপার্টকে ডেকেছিলাম, ওনাদের কথা শুনেছি এবং ওনাদের যে আলোচনা ওনারা যেটা করলেন ওটার ভিত্তিতেই আমি এইটুকু বলে শেষ করছি যে এটি একটি লম্বা প্রজেক্ট এবং খুব ভেবেচিন্তে
খুবই সিদ্ধান্ত নিতে ভেবেচিন্তে হবে। এটাতে আগাতে হবে। ধন্যবাদ। আমি কাউসার ভাই, আপনি আপনাদের সাথেই থাকুন, আমরা পরে আবার আসবো আপনার কাছে। আমাদের হাবিবা, আপনার দল মানে বিএনপি এইটার বিষয়ে বেশ সরব এবং প্রতিদিনই কেউ না কেউ কথা বলছে। যেমন আজকে গতকাল মেজর হাফিজ বলেছেন যে এরকম একটা করিডোর দিলে আমরা কি আবার নতুন কোনো যুদ্ধের সাথে জড়িত হচ্ছে কিনা, এরকম ধরনের আশঙ্কা করছেন। এর আগে আপনার দলের মহাসচিব এটা নিয়ে আশঙ্কা প্রকাশ করছিলেন এবং অলমোস্ট আপনাদের এলাকায় অনেক সবগুলো দলই এটার নিয়ে সোচ্চার। তারা মনে করে যে এই সরকারের এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না, যেহেতু এটা আমাদের জন্য কতখানি ভালো হবে কিংবা কতখানি রোহিঙ্গাদের জন্য কল্যাণ হবে সেটা না করেই এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। এবং আমি আজকে দেখলাম যে আমাদের সাবেক একজন জেনারেল, মেজর জেনারেল মনিরুজ্জামান, উনি একটা সংস্থা হচ্ছে বিপস নামে একটা সংগঠনের পরিচালক, উনি বলেছেন যে এটা হবে আমাদের জন্য আত্মঘাতী। তো আপনার কাছে কি মনে হয় যে এই ধরনের সিদ্ধান্তটা কেন নেওয়ার প্রয়োজন হয়ে পড়লো? ধন্যবাদ আপনাকে মোস্তফা ভাই। আপনি যেটা বললেন এটা তো মানে আমাদের দল প্রথম থেকেই এইটাতে যেটা দলীয় রিয়াকশন দেওয়া হয়েছে সেটা খুব স্পষ্ট। দলীয় রিয়াকশন দেওয়া হয়েছে এটার পক্ষে না বিপক্ষে ওটা তো ভিন্ন আলোচনা। প্রথমত বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে যে এই ধরনের একটা সিদ্ধান্ত নেয়ার এখতিয়ারই এই সরকার রাখে না। এইটা এতটাই স্পর্শকাতর, এতটাই সার্বভৌমত্ব এবং স্বাধীনতার সাথে সরাসরি সংশ্লিষ্ট যে এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে হলে কেবলমাত্র একটা নির্বাচিত সরকার ছাড়া কোনোভাবেই একটা অন্তর্বর্তীকালীন কিংবা একটা বিশেষ অবস্থায় মানে ক্ষমতায় আসা সরকার এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না। এটা তো গেল দলীয় স্ট্যান্ড। এইবার আমরা আসি এটার বিপদটা, যেটা আপনি বলছেন যে মানবিক করিডোর বিশ্বের বহু দেশে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, আফ্রিকা এবং অন্যান্য জায়গায়, যেটা আসলে আপনি একটা সার্বভৌম মানে ভূখণ্ডের যে সীমানা, ওটাতে যখন একটা জায়গা বা একটা অংশ আপনি ওপেন করবেন, এটা এক্সট্রিমলি মানে একটা এক্সট্রিমলি ডেঞ্জারাস একটা মেজার। এইটা আপনি দুইভাবেই এটা থেকে বেনিফিটও বের করার হয়তো সুযোগ আছে, কিন্তু এটার সাথে যে ঝুঁকিগুলো আছে সেইটা কিন্তু অনেক বড়। ফলে এই আপনার বেনিফিট এবং ঝুঁকি ট্যালি করে এটা থেকে ম্যাক্সিমাম মানে ডিসিশনটা থেকে ম্যাক্সিমাম সার্থকতা বের করতে হলে একটা অত্যন্ত শক্তিশালী কেবল সরকার নয়, একটা অত্যন্ত শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাও প্রয়োজন। আপনার এই করিডোরটা আপনি কার ওপর ভর করে, কার মানে ভরসায় আপনি আপনার দরজাটা খোলা রেখে ঘুমাবেন, এটা তো জানতে হবে আমাদের। এই পাহারাটা যদি আমার ঘরকে আমি না দেই, তাহলে আমার পাহারাটা ইভেন তো স্রেফ দর্শক, ইভেন তো কখনোই সরাসরি ইনভলভ হবে না। বাংলাদেশ জিওপলিটিক্যাল কারণে একটা পিভটাল পজিশনে আছে এবং এই জায়গাটায় এই ধরনের সিদ্ধান্ত বিভিন্ন পরাশক্তির মধ্যে যে টানা পড়েন আছে, সেখানে আমাদেরকে আসলে আমরা মানে এখন যেটা হয়েছে মোটামুটি সবার সাথেই, যেটা প্রতিটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের হওয়া উচিত, একটা সম্মানজনক এবং মর্যাদাপূর্ণ একটা মানে কূটনৈতিক সম্পর্ক নিয়ে আমরা চলার চেষ্টা করছি। যদিও ঠিক এখন থেকে 9 মাস আগের অতীত একেবারেই ভিন্ন ছিল, কিন্তু এখন আমরা কিন্তু ওইটা কিন্তু আমরা রিজেক্ট করে এসেছি। তো ওই হিসেবে আমাদের তো কারো পক্ষে লিন করার সুযোগ নেই মোস্তফা ভাই। আপনি ঘরেরই নিরাপত্তা দিতে পারছেন না। ঘরের ভেতরে যে মিনিমাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে একটা মিনিমাম তাদের কাছ থেকে কাজ আদায়, সরকার হিসেবে আপনি তো এক্সট্রিমলি ফেইলিয়ার এই জায়গাটায়। আপনি কিভাবে সীমান্ত নিয়ে ভাবেন? রনি, আপনার কাছে আসতে চাই। আপনি জানেন যে গত 2 দিন ধরে অনেকগুলো ঘটনা ঢাকা শহরে ঘটেছে। তার মধ্যে একটা হচ্ছে ছাত্র দলের একজন মেধাবী নেতা খুন হয়েছেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটা আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করেছে, কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। পাশাপাশি আমি আর একটা জিনিস আপনাকে উল্লেখ করতে চাই, সেটা হলো 2-3 দিন আগে এনসিপি সহ কয়েকটা ছাত্র সংগঠন কিন্তু সেম জায়গায় ডেমনস্ট্রেশন করেছিল। তাদের একটা দাবি ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের। তখন কিন্তু পুলিশ তাদের সাথে খুব ভালো বিহেভ করছে এবং এই গরমে তাদেরকে ঠান্ডা পানি ছিটিয়েছে তাদের উপরে, আর আজকে ছিটিয়েছে গরম পানি। সো এই যে পুলিশের এই দ্বৈত চরিত্র, এটা কি মানে আমাদের পুলিশকে আগের মতো আবার ফিরছে? জি, ধন্যবাদ। যে যেখান থেকে আমাকে শুনছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা এবং দুঃখ প্রকাশ করছি। রাস্তা আজকে যে আন্দোলনের নগরী, এবং আমি বলবো যে প্রথমে আপনার আলাপে যাওয়ার আগে এই সরকারের সমস্ত কমিশনের আগে একটা দাবি দেওয়া কমিশন করা দরকার ছিল।
এবং ঢাকা শহরে রাস্তাঘাটে সমস্ত রকম আন্দোলন নিষিদ্ধ করা উচিত। আন্দোলন করবা, একটা মাঠ বরাদ্দ দিয়ে দিক, ওইখানে যে আন্দোলন করো। হ্যাঁ, তো যাই হোক, দেখেন এইটা বাংলাদেশের রাষ্ট্র যে দাঁড়াই নাই, তার কারণটা কি? তার কারণটা হলো আপনি যে ক্ষমতায় থাকে, যে মানে যে যখনই ক্ষমতায় থাকে, তার প্রথম দায়িত্ব হলো, তার প্রধান কাজ হলো তার নিজের আগে আইন মানা। হ্যাঁ, এখন আপনার হাতে ক্ষমতা আছে, আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন বা আপনার সশস্ত্র বাহিনী বলেন, সেটাকে আপনি আপনার সুবিধা, আপনার মেজাজ অনুযায়ী যদি ব্যবহার করেন, তাহলে অথরিটি আকারে আপনি প্রথমে নিজেই আইন লঙ্ঘন করলেন। এবং যখন একটা রাষ্ট্র আইন মানে না, সে দেশে জনগণ আইন মানে না, সেই রাষ্ট্রটা একটা দুর্নীতির আখড়ায় পরিণত হয়। সো আমাদের এটা ছিল আওয়ামী লীগের মডেল। তো আপনার ডেফিনেটলি একটা সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমস্ত নাগরিকের প্রতি, সেটা জগন্নাথের হোক অথবা ঠুটো জগন্নাথের হোক অথবা আপনার কলা অনুষদের হোক, বিশ্ববিদ্যালয়ের হোক, রাস্তার টোকাই হোক অথবা কৃষক হোক, শ্রমিক হোক, একই রকম আচরণ করতে পারতে হবে। এটাই ইনসাফ। এখন রাষ্ট্র যখন ইনসাফ করে না, সেই রাষ্ট্রেই অন্যায্যতা, বৈষম্য এবং আস্তে আস্তে করে সে ক্ষমতাটাকে যখন তার ব্যক্তিগত সম্পত্তি মনে করে, সেটা ফ্যাসিবাদের দিকে টার্ন করে। এই জন্য আপনার প্রশ্নের সরাসরি উত্তর হলো, এটা রাষ্ট্রের দিক থেকে রাষ্ট্র নিজে ন্যায়ানুগ আচরণ করতে ব্যর্থ হয়েছে, এইটার একটা প্রমাণ হিসাবে আপনি এই যে দুইটা ঘটনাকে আপনি দেখতে পারেন। হ্যাঁ, এখন দাবি দেওয়ার ক্ষেত্রে কতগুলো দাবি দেওয়ার মধ্যে ন্যায্যতা আছে, আবার কতগুলো দাবি দেওয়ার মধ্যে আওয়ামী ইন্ধনও আছে। সো এই দুইটাকে আপনি কিভাবে এবার সেপারেট করবেন? সেই জন্য আমি বলতেছিলাম যে দাবি দেওয়ার ক্ষেত্রে এই সরকারের, আপনার এই সরকার তো ধরেন ক্ষমতায় আসার পরের থেকে বা দায়িত্বে আসার পরের থেকে একের পর এক দাবি দেওয়াই মেটাচ্ছে। তো দাবি দেওয়াগুলোর জন্য তারা তো একটা কমিশন বা একটা অথরিটির মতো করতে পারে। ধরেন আজকে নার্সিংয়ের সমস্যা, কালকে পাটকলের সমস্যা, পরশু হইলো এই যে জগন্নাথের সমস্যা, তারা তাদের সমস্যাটা লিখিতভাবে সুন্দরভাবে এই বোর্ডের কাছে দিবে। এই বোর্ড তাদের সাথে নেগোসিয়েশন করার চেষ্টা করবে, একটা পর্যায়ে যে আন্দোলন হবে। কিন্তু এখন প্রথম স্টেপেই ইউনূসের দরজায় এসে হাজির। হ্যাঁ, প্রথম উদ্যোগেই দরজা পর্যন্ত ব্লক। হ্যাঁ, এই যে প্রক্রিয়াটা, এটা তো অসুস্থতা। এই অসুস্থতা চর্চা করতে দেওয়া ঠিক না। আপনি গণ অভ্যুত্থানের মডেল, গণ অভ্যুত্থান সফল হয়েছে, এইটা যেই মডেলে সফল হয়েছে, এই কারণে সমস্ত আন্দোলন সফল হবে না। যারা বিভিন্ন প্রতিষ্ঠানে সমস্যা আছে আমাদের, সেটা অস্বীকার করা আবার যাবে না। আবার এই সমস্যার সুযোগ নিয়ে যারা আপনার এইখানে এই গভর্নমেন্টটা অস্থিতিশীল হলে যাদের সুবিধা, হ্যাঁ, তারা যে চেষ্টা করতেছে না তা না। ফলে এই জন্য গভর্নমেন্টকে একটা পরিপূর্ণভাবে একটা ইনসাফপূর্ণ জায়গায় আসতে হবে, একেবারে একটা নিউট্রাল জায়গায় আসতে হবে, যে সে কারো প্রতি আপনার এই যে বিমাতা সুলভ আর কারো প্রতি আপনার সুমাতা সুলভ এরকম আচরণ করবে না। সে একটা নিউট্রাল জায়গা থেকে আচরণ করলে তখন যেটা হবে, এই ট্রাস্টটা অর্জিত হবে। এই যে জগন্নাথের আজকে এবং যে ঘটনাটা ঘটছে, খুবই ন্যাক্কারজনক, আমি এটা নিন্দা জানাচ্ছি। এবং আমি মনে করি যে জনাব মাহফুজ ধৈর্যের পরিচয় দিয়েছেন, যে তার উপরে যে বোতল ছুঁড়ে উনি মারা। কিন্তু গ্যাস, এখন দেখেন আপনি যেটা বললেন, হ্যাঁ, ওইখানে এখন লাঠি পুলিশের কালচার দেখেন। একটা বিখ্যাত কথা আছে টটস্কির, সেটা হলো যে পুলিশ জানে সরকার আসবে যাবে, কিন্তু পুলিশি ব্যবস্থা থেকে যাবে, এটা পুলিশ জানে। তো ফলে পুলিশের আচরণ একটুও চেঞ্জ হয়েছে, এটা মনে করার কোনো কারণ নেই, হবে না। প্রথম সংস্কারের যে কটা উদ্যোগ নিয়েছে সরকার, তার মধ্যে প্রথম দিকের এবং অন্যতম উদ্যোগের দরকার ছিল পুলিশের সংস্কারটা করা। শুধু এটা বাহিনী অর্থে নাম বা পোশাকের অর্থে না, নৈতিক অর্থেও, নৈতিক যে স্থলনটা হয়েছে পুরা বাহিনীর, সেটা পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া দরকার ছিল। তো যেটা বলছিলাম যে মাহফুজ আলম, ওনাকে ধন্যবাদ, উনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিবৃত্ত করেছেন ওইখানে, এবং উনি সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করেছেন, উনি গিয়েছেন সশরীরে। হ্যাঁ, কিন্তু তার প্রতি যে আচরণটা করা হয়েছে, এইটা কিন্তু সুনাগরিক সুলভ আচরণ হলো না। আপনার দাবি দেওয়া এবং আপনার আন্দোলনের ন্যায্যতা কিন্তু আপনি নিজেই নষ্ট করলেন। ধন্যবাদ। আমি একটু কাউসার আহমেদ আপনার কাছে আসি। কাউসার ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমি আসলে আপনার কাছে রাখাইনের এই করিডোর নিয়েই কথা বলতে চাই। সেটা হলো রাখাইনের করিডোর বিষয়টায় গতকাল আনু মোহাম্মদ বলেছেন যে এটার মধ্যে সরকারের একটা ধোঁয়াশা, অস্পষ্টতা আছে, এবং তিনি মনে করেন যে এর মাধ্যমে সরকার কিছু একটা লুকাতে চাইছে। পাশাপাশি মনিরুজ্জামান স্যার বলেছেন, জেনারেল মনিরুজ্জামান, উনি বলছেন যে এই ধরনের করিডোর হবে আত্মঘাতী, এর জন্য আমাদের নিরাপত্তা কৌশল প্রণয়ন করা খুবই জরুরি। তো আসলে আমরা এটা নিয়ে এত উদ্বিগ্ন কেন? আপনার কাছে কি মনে হয়? আপনি তো রোহিঙ্গাদের নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন ওই এলাকায়। জি, আবারও ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে এবং মুস্তফা ভাইয়ের কথার কিউ ধরে আমি জিনিসটাকে এভাবে বলি, সেটি হচ্ছে এক ধরনের ঝুঁকি তো আছেই। আমি প্রথমেই বলেছি যে এই ধরনের একটি প্রজেক্ট
আপনার সুদূর প্রসারী, এবং এখানে সোশ্যাল, পলিটিক্যাল, ইকোনমিক এই অনেকগুলো বিষয় কিন্তু আপনার এটাকে ইম্প্যাক্ট করবে। এখন জেনারেল মুনির যেটা বলেছেন, উনি উনার পার্সপেক্টিভ থেকে বলেছেন, এবং প্রফেসর ডক্টর আনু মোহাম্মদ উনিও উনার পার্সপেক্টিভ থেকে বলেছেন। আর আমরা এজ এ রিসার্চ থিঙ্ক ট্যাঙ্ক যারা এই বিষয়টি নিয়ে গত 7 বছর ধরে আছি, আমরা মনে করি যে এটিতে রিস্কও আছে, অপরচুনিটিসও আছে। দেখুন, রোহিঙ্গারা বাংলাদেশে আমাদের হিসাব অনুযায়ী এবং অন্যান্য গবেষণা সংস্থার হিসাব অনুযায়ী 1.3 মিলিয়ন বর্তমানে, এবং গত 1 বছরে আরো অ্যাড করেন 1 লাখের মতো। এখন এই পরিমাণ রোহিঙ্গারা কিন্তু আমরা অলরেডি হোস্ট করছি। এখন সেক্রেটারি জেনারেলের বক্তৃতা ধরে এই যে ব্যাপারটা উঠে এসছে, এখানে যদি আমরা অপরচুনিটি হিসেবে দেখি, তাহলে আমরা কিন্তু ওইভাবে আগাতে পারি। অপরচুনিটি কিভাবে? এক হচ্ছে যে বাংলাদেশ আবারও জিওপলিটিক্যালি ইন্টারন্যাশনাল এরেনাতে আবারও ফোকাসে আসলো, এবং এখানে কি নিয়ে ফোকাসটা হলো যে মানবাধিকার, এবং মানবাধিকার জিনিসটা রোহিঙ্গাদের শুধু নয়, সম্পূর্ণ রাখাইন স্টেটের জন্য দরকার। কারণ রাখাইন স্টেট আপনারা জানেন ভার্চুয়ালি লকড, এবং আর্থকোয়েক একটা হলো মিয়ানমারে রিসেন্টলি, এবং আরাকান আর্মির অপারেশনের পরে যারা 70% এলাকা দখল করে আছে, তাদের এমবার্গোর জন্য ওখানে কিন্তু কোনো রকম সাহায্য পৌঁছাচ্ছে না। তো এই ব্যাপারে আপনার আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে আসলে একটি বড় জায়গাতে নিয়ে গেল, এবং এখন তো শুধু কথা হচ্ছে, তাতেও বাংলাদেশের যে অবস্থান এটি কিন্তু খুবই, আমি বলবো, গুরুত্বপূর্ণ। এবং জিওপলিটিক্যালি এই কনফ্লিক্টের রেজলিউশনের জন্য বাংলাদেশের কিন্তু আবারও নাম উঠে আসছে। দ্বিতীয়ত, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা কিন্তু আগ্রহ আমরা দেখতে পাচ্ছি, বেশ স্ট্রং আগ্রহ। আমি নিউজ ভেরিফাইড করতে পারবো না, কারণ আমি দেশে থাকি না, কিন্তু আমি যতটুকু শুনেছি এবং সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে একটা টিম, মিলিটারি টিম, স্ট্র্যাটেজিক টিম নাকি বাংলাদেশে এসেছে, এবং বাংলাদেশের কাউন্টারপার্টদের সাথে তাদের কথাবার্তা হয়েছে। আমি ঠিক জানি না এই বিষয়ে হয়েছে কিনা, বাট আমার কাছে যেটি মনে হলো বিভিন্ন চ্যানেলে দেখে, যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের একটা আগ্রহ হয়েছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহ হওয়াটা কিন্তু একটা বিরাট ব্যাপার। আপনারা অনেকেই জেনে থাকবেন, বার্মা অ্যাক্ট নামে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে কিন্তু একটা বিল পাশও হয়েছে এই ব্যাপারে, এবং ওখানে একটা অ্যামেন্ডমেন্টও এসেছে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সময়, যেখানে বলা আছে যে নন লিথাল সাপোর্ট কিন্তু আমেরিকা দিতে রাজি। অতএব এটাকে যদি আপনারা ওভাবে দেখেন অপরচুনিটি হিসেবে, এটি একটি বড় পাওনা। তারপরে আমি বলবো, ভারত এবং চীন দুটি রাষ্ট্রই কিন্তু এই প্রপোজালের এগেনস্টে এখনো পর্যন্ত তেমন স্ট্রংলি কিছু বলেনি। স্পেশালি চীনা রাষ্ট্রদূতের 20-এ যে অনুষ্ঠান হলো, ওখানেও আমি দেখলাম যে তেমন কোনো স্ট্রং আর্গুমেন্ট, স্টেটমেন্ট আসে নাই উইথ রিগার্ডস টু করিডোর। হ্যাঁ, এখন ঝুঁকির ব্যাপার যেটা হচ্ছে, এবং আমি রেফার করব দর্শকদের আমাদের ইউটিউবের ডিসকাশনটা শোনার জন্য। ওখানে একজন সামরিক বিশেষজ্ঞ, রিটায়ার্ড, ইউনাইটেড নেশনসে 25 বছর চাকরি করেছেন, উনি উনার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন। অনেক ডিটেলস হিসাব করতে হবে, প্ল্যান করতে হবে, কারণ এটি নিরাপত্তা ঝুঁকি, আপনারা যেটা অবশ্যই ভাবছেন, এটি কিন্তু আছে, খুব প্রবলভাবেই আছে। ধন্যবাদ। কিন্তু ডিজাইনটা কি হতে পারে এবং কেন হতে পারে, এইটা সাপেক্ষে ওটা বিচার করা উচিত। ধন্যবাদ কাউসার আহমেদ। আমি মাহবুব হাবিব, আপনার কাছে আসি। আমি একটু অন্য প্রসঙ্গে আসি। সেটা হলো যে আপনি জানেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের পরে হঠাৎ করে তথ্য উপদেষ্টা মাহফুজুর রহমানের একটা স্ট্যাটাস নিয়ে নানা রকম তর্ক বিতর্ক হচ্ছে, এবং সেটা জামাতকে কেন্দ্র করে, যে জামাতের যে 71 সালের যে ভুল করেছিল, তারা যে করছিল, সেই বিষয়ে তাদেরকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং ক্ষমা চাইতে হবে, এরকম কথা হচ্ছে। এবং দুই জামাতের সাথে তাদের মূলত এক ধরনের বাকযুদ্ধ চলছে। এটাকে কেউ কেউ অন্যভাবে দেখতে চায় যে জুলাইয়ের যে ঐক্য শক্তি, তাদের বিরুদ্ধে বিভক্তির ষড়যন্ত্র অনেকে মনে করেন। আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা কি কোনো ধরনের ষড়যন্ত্র, কিংবা এটার পেছনে কোনো ন্যায্যতা আছে, কিংবা আপনার কি মনে হয় না যে 71-এর এই বিষয়টা সলিউশন হওয়া উচিত? অফকোর্স আমি মনে করি যে 71 সলিউশন হওয়া উচিত, এবং 71টা বিগেস্ট ইভেন্ট বাংলাদেশ এভার হ্যাড, এবং বাংলাদেশের জন্মই ওই ইভেন্টে। কাজেই 71-এর প্রশ্নটা অমীমাংসিত রেখে আমি 24-এর প্রশ্নের সমাধান করব, এটা মানে ভাবতে গেলেও এটা বোকামি। আপনার ভিত,
আপনার ভিত্তিটা পাওয়ারফুল হতে হবে। আর দ্বিতীয়ত যেই যুদ্ধটা হয়েছে বা বাকযুদ্ধ হয়েছে বা মাহফুজ আলম যেভাবে এক্সপ্রেশন দিয়েছেন সেটা কিন্তু অনেকগুলো ইস্যুকে কেন্দ্র করে। আপনারা কিছুক্ষণ আগে আলাপ করছিলেন পুলিশি ব্যবস্থার বৈষম্য নিয়ে, কিংবা সরকারি বৈষম্য। বেসিক্যালি এটা তো স্টেট সাপোর্টেড বৈষম্য। আপনি আমাদের একটা ইভেন্ট আমি আপনাকে বলি, বেশ কিছুদিন আগের কথা, একটা স্মারকলিপি আমাদের ছাত্রদলের ছেলেরা নিয়ে যাওয়ার জন্য ওরা ধারে কাছে যেতে পারেনি, আপনার যমুনা তো পরের কথা। এদের সাথে যে মানে আপনার পুলিশ প্রশাসনের ব্যবহার, এবং ওই দিন যে যমুনা বা শাহবাগ, একে 13 শাহবাগকে স্মরণ করিয়ে দেয় না? ওই একইভাবে স্টেট সাপোর্টেড একটা মানে এই একটা হাই প্রোফাইল এক নেতার চলে যাওয়া, সেটাকে কেন্দ্র করে এক ধরনের দাবি, এবং সেটা আলটিমেটলি আপনি তো আসলেন সেই নির্বাহী আদেশে নিষিদ্ধের হিসেবেই। দেখ, এই যে হিসাবগুলো, এই যে কথাবার্তাগুলো, এই টোটালটাই কিন্তু এক ধরনের মানে একটা মানে কি বলবো, পপুলিস্ট মুভমেন্টের একটা ধরন আছে এখানে। মাহফুজ আলম যেটা বলেছেন সেগুলো আমাদের সবার কনসার্ন। আমরা অবশ্যই চাই যে প্রতিটা 24-এ যারা অংশগ্রহণ করেছেন কিংবা যারা নির্যাতিত হয়েছেন এই সুদীর্ঘ সময় ধরে, আমরা কখনোই চাই না যে তাদের সাথে কোনো অন্যায্য কিছু হোক, কিন্তু এমন কোনো ইস্যু, যে ইস্যুগুলো বাংলাদেশের অস্তিত্বের সাথে, বাংলাদেশের মর্যাদার সাথে, বাংলাদেশের অবস্থানের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, সেগুলোকে ডিসঅনার করার কিন্তু কারো রাইট নাই। এবং এমন কোনো শব্দ বা এমন কোনো ব্যক্তির নাম আসলেও এখানে আসার আমরা কোনো সুযোগ দেখি না। থাকতেই পারে আপনার একটা পলিটিক্যাল বায়াসনেস, আপনার নিজস্ব আইডিওলজি, নিজস্ব আইকন, ওটা থাকতে পারে, দ্যাট ইজ এন্টার ডিফারেন্ট ইস্যু। কিন্তু আপনি একটা পাবলিক প্ল্যাটফর্ম, এমন একটা ন্যাশনাল প্ল্যাটফর্মে এই কথাটা তুললেন যে প্ল্যাটফর্মের দাবি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এইটা হচ্ছে এই মুহূর্তে আপনি যদি ঠিকঠাক মতো আমার মনে হয় খোঁজখবর নেওয়া হয়, তাহলে একটা বড় অংশ বাংলাদেশের এই দাবিটার সাথে কোথাও না কোথাও তারা অ্যালাইন ফিল করে। এটা কিন্তু সেই অর্থে এক ধরনের জনদাবি। তাহলে এই জনদাবির প্ল্যাটফর্মে এসে আপনার উল্টাপাল্টা কথা, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত নিয়ে আপনার উল্টাপাল্টা স্লোগান, কিংবা ধরেন নারীদের সাথে আচরণ, এই বিষয়গুলো আমাদের মধ্যে তো এক ধরনের ভীতির সঞ্চার করে। আমরা তো এই আগামী দেখতে চাই না, যে এই আগামী 71-এর মর্যাদাটাকেই সমুন্নত রাখতে অক্ষম। কাজে মাহফুজের ওই স্ট্যাটাসের সাথে আমরা শতভাগ সহমত। এবং যেটা আপনি বলছেন যে বিভেদ বা তর্কাতর্কি এটা লাগিয়ে দেওয়া হয়েছে, দেখুন আপনার কিছু মানে ফান্ডামেন্টাল প্রশ্ন মানে কোশ্চেনে মানে ফান্ডামেন্টাল থাকতে হবে, স্ট্যান্ড থাকতেই হবে মানুষের। ওইটাই হচ্ছে, ওই জায়গাটায় কম্প্রোমাইজের কোনো সুযোগ নাই। এবং আমার এটা ভাবা একটাবারও মনে হয়নি, বা আমাদের মন মানে যেভাবে দেখেছি তাতে মনে হয় না যে এখানে ফান্ডামেন্টাল এই জায়গাটায় কেউ কোট লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, তবে এইখানে অবশ্যই একটা মহল সক্রিয় আছে। যেমন ধরেন আমি যদিও এটা দ্বিতীয়, এটা আমি শুরুতেই আমি আজকে নিয়তি করে এসেছিলাম যে আমি সৌম্যকে ব্যক্তিগতভাবে এই ছেলেটিকে আমি চিনতাম, কেবল মেধাবী ছেলে বললে ভুল করা হয়। বেসিক্যালি এত বছরের যে মানে এই যুদ্ধে একটা ছেলে যারা একটা কন্ট্রিবিউট করে এসেছে এইভাবে, সে কত সুনিপুণভাবে তাকে হত্যা করা হয়েছে আপনি দেখেন। এটা তো অকারেন্স বলার মানে এটা কোনোভাবে হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা তো হতে পারে না। আপনি একটা নার্ভ আপনাকে চিনতে হবে, ওই নার্ভটাকেই কেটে দিতে হবে, যে নার্ভটা আপনার কয়েক মিনিটের মধ্যে ইট উইল কজ ইউ টু ডেথ। এটার জন্য একটা এক্সপার্ট হ্যান্ড দরকার। এটা যে যাই বলুক কোনোভাবে, বরং আমার এটা স্মরণ করিয়ে দিচ্ছে, আপনাদের বোধহয় মনে আছে আমরা সবাই একসময় দেখেছি যে এই ধরনের একটা কালচার বাংলাদেশে কিন্তু প্রচলিত ছিল। আজকে বহু বছর পরে এই ছেলেটির মৃত্যু, বিশ্বাস করেন মানে আমার একবার ধাক্কা খেয়ে গেছে আমি। এবং আরেকটা জিনিস হচ্ছে, আমি কিন্তু খুব সংক্ষুব্ধ বিষয়টা নিয়ে, এই সংক্ষুব্ধ আমি বিপর্যস্ত, এবং আমি খুবই মানে ভয়াবহ ধরনের এক ধরনের আশঙ্কা করি এই কারণে যে এটার প্রপার রেসপন্স কী হওয়া উচিত ছিল। ঢাকা ইউনিভার্সিটির এরিয়া আপনি একেবারে ঘুরে মানে গজ ফিতা দিয়ে মেপে শুধু আপনার এরিয়াটুকু এরিয়া বলবেন? আরে বিশ্ববিদ্যালয় এলাকা তো একটা ভিন্ন এলাকা, ওটার আশেপাশে তো অন্তত 2-4 মাইল তাদের এক ধরনের প্রভাব। আপনি যেদিকে বলেন যে বিশ্ববিদ্যালয় সারা জীবন বিশ্ববিদ্যালয় কি, এটা ছড়িয়ে থাকে এই প্রভাবটা, এবং ভেরি স্ট্রংলি ছড়িয়ে থাকে। আপনি বড় বড় নেতারা আজকে যে স্টেটমেন্ট দিচ্ছেন, ইনারা কি কেউ গিয়েছিলেন? ইনাদের উপস্থিতিটা কোথায়? আজকে আপনি একটা চমৎকার স্ট্যাটাস দিয়েছেন যে ব্লেম আ ডগ অ্যান্ড
মানে হ্যাংয়েট এই সারা জীবন কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই অসহনীয় আচরণের শিকার। আপনি ওয়াসিমকে দেখেন, এই যে আমাদের প্রধান উপদেষ্টা গেলেন চিটাগাঙে, যেটা কি একটা মানে উদ্বোধন বোধহয় হয়েছিল, ওখানে দেখলাম ওয়ালে সকলের নাম আছে, ওয়াসিম নাই। কিন্তু এর আগেও কিন্তু আমরা প্রেস সচিবের ইয়েতে দেখেছি ওয়াসিম কিন্তু নাই। কারণটা কি? কারণ ওয়াসিম হচ্ছে সেই ব্যক্তি যার সাথে ছাত্র দল ট্যাগটা আছে। আপনি খালি ট্যাগ দিয়ে দেন আর কি, ট্যাগ দিয়ে এরপর থেকে সরিয়ে দেন। কেন? এই ছেলেটির মৃত্যু আপনি ভুলে যান যে সে কোনো দল করে। এই জায়গাটায় সমস্ত আজকে বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষাগুলো হয়েছে, সব কিছু রেগুলার ওয়েতে চলেছে। কেন? কিভাবে? আজকে যেই ধরনের অভিযোগগুলো, ছাত্রদলকে আমি সাধুবাদ জানাই যে তারা নিজেদের সংগঠন করেছে। সংগঠনটা ছোট না, কিন্তু এটা একটা হিউজ সংগঠন, এবং এই সংগঠনের চোখের সামনে একের পর এক মৃত্যু, এটা দেখতে হচ্ছে এদেরকে। এবং আরেকটা জিনিস আমি এই সাথে আপনার সাথে অ্যাড করি, যে এই মিনিমাম সহমর্মিতে, মিনিমাম কম্প্যাশন, যখন আপনি একটা রাজনৈতিক পরিচয়ের মানে শুধু ট্যাগিং এর মাধ্যমে ওই জায়গাটা আপনার কম্প্যাশনকে মিনিমাইজ করে আনেন, তখন তো ওই প্রশ্নটা চলে আসে, ফ্যাসিস্ট কি আসলে গেছে? ফ্যাসিস্ট তো যায়নি। ওই সেম ঘটনা, ফ্যাসিস্ট তো অস্তিত্ব লেখাতে আপনি আজকে নেতাদের, আমাদের ছাত্র নেতাদের, আমি শুধু সামান্তা শারমিনের নামটা আমি মেনশন করব, কারণ ওনার আমি একটা 2 লাইনের ছোট্ট স্টেটাস দেখেছি যেখানে উনি একেবারে সরাসরি কোনো কথাই না যে ডিরেক্ট কন্ডেম করেছেন এই হত্যাকাণ্ডটাকে। বাকি সবাই ইনিয়ে বিনিয়ে মানে এই হত্যাকাণ্ডটাতে যে তাদের কোনো দায় নাই, এবং হত্যাকাণ্ডে যে ভিসির কোনো দায় নাই, এই হত্যাকাণ্ডে যে মানে সরাসরি ঘুরিয়ে ফিরিয়ে ছাত্রদলের ঘাড়ে কিভাবে ফেলা যায়, সেইটার যে অপচেষ্টা, আমি আজকে খুবই মর্মাহত যে আপনি যেটা বলছেন যে ঐক্যর স্পিরিটটা নাই, এই জায়গাটা স্পিরিটটার আসলেই সম্পূর্ণ অনুপস্থিতি। রনি, আমি আপনার কাছে আসি। আমি যে বিষয়টা নিয়ে শুরু করছিলাম, আমাদের হাবিব যার জবাব দিলেন, সেটা হলো যে এনসিপি নিয়ে জামাত শিবির, এটা যেটা বিতর্ক, স্বাধীনতা বিরোধী এবং পাকিস্তান পন্থা, এই সব কিছু মিলে মানে আমরা এখন তো একটা নতুন পরিবেশ, এখন এইগুলো বিতর্কগুলো কেন দেখেন? রাইট, এটা একটু লম্বা আলোচনা করতে হবে, আমি টু দ্য পয়েন্টে বলি। এটা হলো যে আপনাদের ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে যারা থাকে, এবং জামাত ইসলাম কিন্তু ধরেন 47 সাল থেকে যদি আপনি ইতিহাসটা দেখেন, তারা হলো প্রো স্টেট এন্টি ন্যাশন পলিটিক্স করে, এবং প্রো এস্টাবলিশমেন্টও আপনি বলতে পারেন। এটা ধরেন 71-এর আগে ধরেন জামাত ইসলাম কিন্তু অত বড় সংগঠন ছিল না, মুসলিম লীগ সবচেয়ে বড় সংগঠন ছিল। কিন্তু 71-এ যখন এরকম একটা ক্রাইসিস মুভমেন্ট তৈরি হইলো, তারা কিন্তু খুব মানে কি বলবো যে কৌশলগত সুবিধার জন্য পাকিস্তান সেনাবাহিনী, তখন তো মার্শাল্লোর সরকার আর কি, সেনা সমর্থিত সরকার আর কি, বা সেনাবাহিনী ক্ষমতায়, সেই মার্শাল্লোর সরকার এই সেনাবাহিনীর পাশে গিয়ে দাঁড়াইলো তারা। এবং সেই সময়ে পত্রপত্রিকা গবেষণা এগুলো সেই সময়ে সংগঠন হিসাবে জামাত ইসলামের ভূমিকা সুবিদিত, এটা নিয়ে বিতর্কের কিছু নেই। এবং সেইখানে আওয়ামী লীগ তাদেরকে একটা বিচারের নামে প্রহসন, শাহবাগের মতো একটা কৃত্রিম জনজাগরণ করে সেখানে জুডিশিয়াল কিলিং চালাইছে। যে লোকগুলো অপরাধী না তাদেরকেও হাজির করছে, আর যারা ওই সময়ে বিভিন্ন দায়িত্ব ছিল তারাও কয়েকজন ছিল। কিন্তু যেইভাবে বিচারিক প্রক্রিয়াটা আনছে, সেটা বিচারের নামে একটা অবিচার, সেটা নিয়ে আমরা কথা বলছি। সারা বাংলাদেশের বিবেকবান মানুষ সেটা জানে। সেই সময় আমরা সোচ্চার ছিলাম, আমার পার্সোনালি আমি অনেক লেখালেখি করছি। তো পরবর্তী সময়ে যেটা দেখা গেল যে কিন্তু এই যে তাদের আপনার প্রো স্টেট এন্টি নেশন পলিটিক্সটা, সেইটা তারা 86 সালে কন্টিনিউ করলো, 96-এ কন্টিনিউ করলো, 8-এ কন্টিনিউ করলো, এখনও পর্যন্ত অভ্যুত্থানের পরে, যেটা হলো 71-এর ন্যারেশনটাকে যেভাবে একটা আওয়ামী ন্যারেশনে বানাইছে, সেভাবে 24-কে তারা একটা পার্টিজান ন্যারেশনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। এবং এইটা হলো দেখেন জামাতের সাথে আওয়ামী লীগের একটা মিল আছে, সেটাকে আমি বলি সতীনের সক্ষতা। কীরকম সেটা হলো জামাত আওয়ামী লীগের মতো বিস্তৃত হইতে চায়, বিশাল হইতে চায়, আর আওয়ামী লীগ জামাতের মতো সুগঠিত হইতে চায়। দুইটারে দুই ক্রাইসিস। কিন্তু এই জন্য আমরা বলছি বাংলাদেশে 5 তারিখের পরে কোনো ইডিওলজিক্যাল পার্টিকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। কারণ ইডিওলজিক্যাল পার্টি, ইভেন গণতন্ত্র মানে মতাদর্শিক শক্তি, যখন আপনি গণতন্ত্রকে একটা মতাদর্শী হিসাবে চর্চা করেন, সে ফ্যাসিস্ট হয়ে ওঠে, গণতন্ত্রের নামেই হয়ে ওঠে। এই জন্য আমরা কি বলেছি? আমরা বলেছি রাষ্ট্র হবে ভ্যালু বেসড, ইডিওলজি থাকবে সমাজে। আপনি জামাত ইসলাম করেন, ওকে, আপনি সামাজিক স্তরে থাকেন। আপনি যে ডেমোক্রেসির কথা বলেন, এটা তো ডেমোক্রেসি, একটা থিওক্রেসি। এখন থিওক্রেসির সাথে ডেমোক্রেসির একটা কনফ্লিক্ট আছে, এটা ফান্ডামেন্টাল কনফ্লিক্ট। সেই কনফ্লিক্টটা ঢাকার জন্য তাকে সকালে এক পজিশন, বিকালে আরেক পজিশন নিতে হয়। নীতি এবং কৌশলের খেলায় তার কৌশল মাঝে মাঝে তার নীতিরে গিলা খায় ফেলে। ফলে এই জন্য এটা রিলায়েবল কোনো পার্টি না। এনসিপি জামাতের সাথে যে ঐক্যটা ছিল, এখন এনসিপি যখন দেখলো যে না, এখানে একটা মধ্যপন্থা রাজনীতি লাগবে, যেটা মাহফুজ চেষ্টা করতেছে, এবং এখানে জামাত ইসলাম লন্ডন সফরের পরে দেখবেন যে তার
টোন পুরা চেঞ্জ হয়ে গেল, তারা বিএনপির সুরে কথা বলা শুরু করে দিল, বিএনপি যেদিকে যাচ্ছে সেও দিকে যাচ্ছে। বিএনপি সবসময় তো থাকছে না। না, বিএনপি বলতেছে আপনার ইয়ের কথা, এই ডিসেম্বর ইলেকশন কথা, সে বলতেছে রমজানের আগের কথা। মানে ভোকাবুলারি সেম কিন্তু পজিশন কাছাকাছি থাকতেছে। এই যে ডিফারেন্ট, সেম বাট নট সেম, হ্যাঁ। তো আপনার সেটা একটা, এই যে রাজনীতিটা, এটাকে এই যে চালাকি, এটা মানুষ বোঝে, এই কৌশলের কোনো দাম নেই। আপনার নীতি যদি, আপনি যদি ইসলামী রাজনীতি মুসলমানের দেশে করা যাবে না সেটা না, সেখানে ইসলামী রাজনীতির একমাত্র কন্টেইনার জামাত ইসলাম না, এখানে আরও অনেক ব্যাখ্যা আছে। ফলে আমি এখানে পাকিস্তান পন্থা যেটা বলা হয়, আমি পাকিস্তান পন্থা ধারার সাথে একমত। এখানে পাকিস্তান পন্থা বইলা আসলে কোনো কিছু পসিবল না, বরং মওদুদিবাদের যে ধারাটা, এইটার কিন্তু শক্ত ক্রিটিক আমাদের এই দেওবন্দি ধারার মধ্যেই আছে। কিন্তু জামাত যেটা করে, জামাত পটেনশিয়ালি সোশ্যাল ফোর্স হিসাবে, শুধু সব নিন্দা করলেই হবে না, সোশ্যাল ফোর্স হিসাবে তারা, হ্যাঁ, তারা আন্দোলন সংগ্রামে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এবং সেই ভূমিকা এই 96 সালে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে সহযোগিতা করছে। আওয়ামী লীগ কিন্তু 75-এর পরে আপনার জনগণ কিন্তু রায় দিয়ে দিছিল, ক্ষমতায় আসার কথা ছিল না, হ্যাঁ। সেইটা জামাত ইসলামের এই সংঘবদ্ধ আন্দোলনের কারণে, হ্যাঁ, সেইটা সেই সময় পাশাপাশি হাসিনার মাপ চাওয়া ছিল যে 25 বছরের ভুল ত্রুটি মাফ করে, সেগুলো তো ছিল। আওয়ামী লীগ তো মাইরা জিতবে, কাইন্দাও জিতবে, সেটা তো আওয়ামী লীগের পলিটিক্স ছিলই। কিন্তু তার পাশাপাশি জামাতের ওই সময় যদি আপনার ঐক্যটা 96 সালে না হইতো, এটা কামরুজ্জামান সাহেবের বইয়ের মধ্যেই আছে, জেল থেকে লেখা ওনার যে বইটা, সেটা আমি পড়তেছিলাম, সেখানে উনি জামাত ইসলামের রাজনীতি এবং উনি জেলে থাকা অবস্থায় জামাত ইসলামকে যে সমস্ত জায়গায় সংশোধনের জন্য বলছে, জামাত ইসলাম সেটা শুনে নাই। কারণ তারা মনে করে যে, দেখেন এখন ঘটনাটা কি ঘটতেছে, কেন অনৈক্য, কেন এই অনাস্থার জায়গা তৈরি হচ্ছে বিএনপির সাথে জামাতের সাথে আবার এনসিপির, এটা তৈরি হচ্ছে এই কারণে যে আপনি আওয়ামী লীগের পলিটিক্সটা করছেন, অন্য নামে করছেন। কীরকম 71 সালের এই জনযুদ্ধটাকে, এটা আওয়ামী লীগ যেরকম একটা ন্যারেট করে একটা আওয়ামী যুদ্ধে পরিণত করছে, আপনি 24টাকেও প্রথমত চেষ্টা করলেন 71-এর মুখোমুখি দাঁড় করানোর জন্য। প্রথমত কিছু মাথা নষ্ট বুদ্ধিজীবী এসে বললো কি এটা বিপ্লব, হ্যাঁ, যে এইটা একটা পপুলার অভ্যুত্থান, হ্যাঁ, এবং যেটার মধ্যে কোনো পলিটিক্স নেই, আসি স্পিরিট, সেটাকে বলতেছে বিপ্লব। হ্যাঁ, বিপ্লব হইলে তো ভাই জুডিশিয়ারি, ব্যুরোক্রেসি, এগুলো সব আপনার হাতে থাকবে। আপনি শপথ নিচ্ছেন তো পুরানা সংবিধানের আন্ডারে, আপনি তো গেছেন ক্যান্টনমেন্ট তো শহীদ মিনারে আসেনি, কিসের বিপ্লব, ফাজলামি নাকি? তো যাই হোক, এই বিপ্লবী উন্মাদনা তারা ছড়াই দিয়া, হ্যাঁ, তারপরে তারা, হ্যাঁ, হয়েছে অভ্যুত্থানের মধ্যে দিয়ে তারা বিপ্লবী ফল আশা করার জন্য, হ্যাঁ, আজ এই কর্মসূচি, কাল এই কর্মসূচি, একটা উন্মাদনার মধ্যে দেশকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার মধ্যে দিয়ে এই যে একটা হাইপ, পপুলিজম এবং সোশ্যাল মিডিয়াতে দেখেন আওয়ামী লীগের সময়ে কথা বললে 101টা আইডিয়া এসে ঝাঁপায় পড়তো, এখন কাদের বিরুদ্ধে একটা ক্রিটিক করলে 101টা আইডি ঝাঁপায় পড়ে। তাহলে আপনি আপনার 5 তারিখের পরে, এই জন্য আমরা বলছি কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ, এখানে যাওয়ার পরে রাজনীতি শুরু হবে, আপনি আওয়ামী লীগের রাজনীতি শুরু করছেন। এই জন্য আমরা কোনো ক্যাডার ভিত্তিক রাজনীতি দেখতেছি না। এই যে আজকে ছাত্রদের ছেলেটা হত্যা হইল, এটার জন্য সারা দেশ ফুঁসে ওঠার দরকার ছিল। এখানে আপনার এখন ব্লেম গেমের রাজনীতি চলতেছে। সেই ছেলেকে অকথ্য ভাষায় ট্যাগ করা হচ্ছে, দায়িত্বশীল গুরুত্বপূর্ণ লোক বলতেছে যে সবিরহাটাতে নেশা করতে গেছে সে, এটা মানুষের জীবন, সে মারা গেল। আপনি এটা আওয়ামী লীগের আমলে দেখেন নাই? দেখছি। আপনাকে তো ট্যাগ করা হয়তো বিএনপি জামাত বললে জঙ্গি মারা জায়েজ, তা আপনি এখন বলতেছেন নেশাখোর মারা জায়েজ, তা আপনি তো সেম রাজনীতি করতেছেন। এই জন্য বলতেছি আপনি আওয়ামী লীগ যে নফসানিয়াতের মধ্যে ঢুকে গেছে আমাদের, হ্যাঁ, এখান থেকে বাইরে হইতে হবে, বের হয়ে, তাই নাহলে অভ্যুত্থানের এই কারাকারি, অভ্যুত্থানের এই ক্রেডিটবাজি জাতিকে প্রথমত ঐক্য বিনষ্ট করছে, তারপরে এই আওয়ামী খাসিলত রপ্ত করার প্রতিযোগিতায় আপনারা দিয়ে গেছেন। এবং আরেকটা সমস্যা কোথায় হয়েছে, প্রশাসনে বলেন, সরকারি চাকরিজীবীতে বলেন, দেখেন আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, তারপরে ধরেন এখন আইসা জামাত হচ্ছে, কিছু কিছু বিএনপিও দাবি করতেছে। এর ফলে হচ্ছে কি, রিয়েলি যে প্রফেশনাল লোকটা সে ডিপ্রাইভ, সে দেখলো আরে আওয়ামী লীগের আমলে আমি নির্যাতিত দালালি করতে পারলাম না, এখনো তো আমি ওইরকম জামাত হইতে পারলাম না, বিএনপি হইতে পারলাম না, আমি নির্যাতিত। ফলে এই জন্য আমি দস্তয়েভস্কির কথা দিয়ে শেষ করবো এই পয়েন্ট, above all do not lie to yourself। আপনি নিজের সাথে যদি মিথ্যা বলেন তাহলে আপনার আর কোনো সম্ভাবনা থাকে না। ওকে, ধন্যবাদ। কাউসার ভাই, আমাদের হাতে সময় খুব কম, আপনি 1 মিনিটে যদি কিছু বলেন, যে আপনি তো বাইরে আছেন, এই যে আমরা কিন্তু এক ধরনের গোলক দাদার মধ্যে আছি, সংস্কার, আন্দোলন, নির্বাচনের কোনো কিন্তু খবর নাই, কিন্তু আমাদেরটা গণতন্ত্র খুবই জরুরি আমাদের জন্য। 15 বছর 16 বছর ধরে আমাদের মানুষ ভোট দিতে পারেনি, সেই আলাপ কিন্তু আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছে। তো বিষয়টা আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ মুস্তফা ভাই। বিষয়টা একটু আনকমফোর্টেবল, ব্যক্তিগতভাবে আমি স্বীকার করে নিচ্ছি, কারণ ইলেকশন তো হওয়া উচিত, এবং ইলেকশন হচ্ছে রিফ্লেকশন অফ পপুলেশন।
আমরা যদি এই বেসিক টেনেটসটা মনে রাখি, তাহলে নির্বাচনে তো আসা উচিত শিগগিরই। এবং আমি এটাও মনে করি যে ইলেকট্রাল যে সিস্টেমে যে ডেমোক্রেসি আছে, যেগুলো আমাদের লিবারেল কান্ট্রিজ গুলোতেও যেমন কানাডাতেও আছে, ইলেকশনটা কিন্তু একটা মেজর পয়েন্ট। আমি কানাডার সূত্রে আমি ঠিক একটা জিনিস রিলেট করি। আমাদের কানাডাতে একটা সমস্যা হলো হঠাৎ করে, লিবারেল পার্টি অনেকদিন থেকে পাওয়ারে, এবং হঠাৎ করে তাদের পপুলারিটি ধস নামলো এবং প্রাইম মিনিস্টার রিজাইন করলেন। এক ধরনের ক্যাওস কনফিউশন তৈরি হয়ে গেল। এর মধ্যে গোদের উপর বিস্ফোরণ যোগ হলো ট্রাম্পের ট্যারিফ ওয়ার, এবং এটা পুরো একটা বিতিকিচ্ছির অবস্থার মধ্যে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কানাডা কি করলো? কানাডা কিন্তু আপনার লিডারশিপ চেঞ্জ করলো এবং আরেকজনকে দিল, মার্ক কার্নি। উনি জীবনে পলিটিক্সে ছিলেন না, কোনোদিন পলিটিক্সের পিতেও আসেন নাই। উনি ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর এবং ব্যাংক অফ কানাডার গভর্নর, এই হচ্ছে ওনার রেজুমি। উনি হঠাৎ করে দায়িত্ব নিলেন এবং দায়িত্ব নেওয়ার পরপরই, যেটা নিয়ম এখানে, পার্লামেন্ট প্রোরোগে যায়, তারপরে একটা ডেট হয় এবং উনি ইলেক্ট হয়ে লিবারেল পার্টি উনি কিন্তু আর্লি ইলেকশন কল করলেন। এবং ওনার কাছে অপশন ছিল কিন্তু একেবারে সেপ্টেম্বর মধ্যে টেনে নেওয়া। অনেকে ভাবছিল যে হয়তো উনি সেপ্টেম্বর মধ্যে টেনে নিবেন, কারণ কে রিস্ক নিতে যায়। কিন্তু উনি কিন্তু এটা করলো না, উনি সাথে সাথে ইলেকশন কল করলো এবং 4 সপ্তাহের মধ্যে 28 তারিখে এপ্রিলে কিন্তু ইলেকশন হয়ে গেল। এবং দেখেন, এই ইলেকশনে কিন্তু উনি ঠিকই জয়ী হলেন। কেন? কারণ কোইন্সিডেন্টালি ট্রাম্পের এই ট্যারিফ ওয়ার কিন্তু ওনার জন্য একটা বিরাট পজিটিভ একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ালো। ভাই আমাদের সময় খুব কম, আপনি সংক্ষেপে যদি। হ্যাঁ, আমি এটাই বলছি যে বাংলাদেশে দূরে থেকে অ্যাডভাইস করা উচিত না। আমি কখনোই এই স্পর্ধা দেখাতে চাই না, কিন্তু আপনি তো বাংলাদেশের নাগরিক, আমি মনে করি যে ইলেকশন দরকার তাড়াতাড়ি। ধন্যবাদ। আমি একটু মাহমুদ আহমেদ আপনার কাছে দিয়ে শেষ করব। সেটা হচ্ছে যে এই যে আমির খসরু মাহমুদ চৌধুরী আপনার নেতা বললেন যে এই যে সংস্কার কমিশনের অনেক কিছুতে মানুষ মানে সবগুলো দলই প্রস্তাব দিয়েছে, কিন্তু কোন কোন বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে আসছে এটা কিন্তু সরকার জানাচ্ছে না। জি, ওনরা এক ধরনের অন্ধকারের মধ্যে আছে। আসলে কি বিষয়টা? ঐক্যমতের বিষয়টা তো সামনে আনলে তো আপনার হয়েছে কি, যেটা ডিভাইড অ্যান্ড রুল তো খুব পুরনো ব্রিটিশ একটা পদ্ধতি না, এটা সব ক্ষেত্রে কার্যকর। আপনি যদি ঐক্যমতগুলো সামনে আনতে পারেন বা আনেন বা টেবিলে ফেলেন, তখন কিন্তু আবার মানে ওই ফিলিংটা থাকে না যে বিএনপি এটাতে রাজি হচ্ছে না, বিএনপির কারণে এই সংস্কার করা গেল না, বিএনপির কারণে দেশ যে আমেরিকা হয়ে যাচ্ছিল ওটা থেকে ঠেকিয়ে দেওয়া হলো। এই কথাগুলো তো বলার মানে ঘুরিয়ে ফিরিয়ে বলার কোনো সুযোগ হবে না। আপনাকে একটা জিনিস আজকে জাস্ট একটা রেটরিক বলি, যে আজকে আপনি বোধহয় খেয়াল করেছেন ঢাকা ইউনিভার্সিটি ভিসি একটা রিয়াকশন দিয়েছেন এই ঘটনার পরে। কেউ কিন্তু তার দায়িত্বটুক পূর্ণভাবে পালন করছে না, বাট ক্রেডিটটা ফুল চান। এটা যদি আপনি ইন্টারিম গভর্নমেন্টের দিকে দেখেন, সেম পপুলিজম, কিছু কাজ কারবার, বেস্টটা চাইছেন, অথচ আপনার দায়িত্ব কিন্তু নেয়ার বিষয় নাই। ইন্টারিম সরকার বলেন আর ওই ভিসি বলেন, প্রতিটা ক্ষেত্রে এই চরিত্রটা সেম। আর আপনি আরেকটা বিষয় আমি অ্যাড করব, সেটা হচ্ছে যে পুলিশ কমিশন নিয়ে এই কথাটুকু বলে শেষ করতে চাই। এই কথাটা, এটা কিন্তু হয়েছে একটা পুলিশ কমিশনের সংস্কার, কিন্তু একটা প্রস্তাবনা এসেছে। আপনি কি জানেন যে সরকার এটা টেবিলে আনেনি? কারণ এটা তারা নির্বাহী আদেশে পাশ করবে। কেন? পুলিশ সংস্কার কমিশন আমাদের অধিকার নাই। এইটাই তো মানে আমাদের সবচেয়ে বেশি অভিযোগ তো এই পয়েন্ট নিয়ে। এই যে লুকোচুরি সরকারের, এই যে ঐকমত্যগুলো মানে তুলে না আনা, যদিও উচিত ছিল তো এখন চেতনাটাকে সমুন্নত যদি আপনি রাখতে চান 24-এর, তাহলে তো আপনি 10টা পয়েন্ট নিয়ে বলতে পারতেন যে এই 10টাই সবাই একমত হয়েছে এবং আমরা আশাবাদী আগামীতে বাকিগুলো নিয়ে আমরা বসতে পারবো। আপনি এই ধরনের কথা শুনবেন না কিন্তু। এবং এই জিনিসটাই ভয় তৈরি করে। নির্বাচন তো খালি ইনএভিটেবল না, ভুলতে দিব না কিন্তু মোস্তফা ভাই, এটা ভাববেন না যে নির্বাচন চাপা পড়ে গেছে। ওই সুযোগ ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেবে না। রনি 30 সেকেন্ডে যদি কিছু বলেন। নির্বাচন চাইতে হবে কেন? এই সরকার আর দিবেটা কি আর করবেটা কি তারা? ফলে এখানে যারা মনে করতেছে না সংস্কার না নির্বাচন, মাঝখানে একটা এনজিও প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এই স্বপ্ন পূরণ হবে না। ধন্যবাদ। ডেফিনেটলি আপনি ফেসিবাদের মধ্যে 15 বছর ছিলেন, আপনি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে হাঁটবেন, তা আপনি মানুষকে ভোট দিতে দিবেন না? এটা ফাইজলামি নাকি? আচ্ছা, ধন্যবাদ। মাহমুদা হাবিবা, রেজাউল করিম রনি এবং কাউসার ভাই, আপনাদের তিনজনকে ধন্যবাদ। কাউসার ভাইকে বিশেষ ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানে শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।